মানুষের জীবনে সবচেয়ে বেশি মূল্য হচ্ছে সময়। তার মানে প্রতিষ্ঠানটা রিয়েল মালিক কিন্তু আমি না। তোমরা অপেক্ষা করো না যে আমি কালকে করবো। এখানকার 99% ছাত্র জানে না এই বিল্ডিংটা বেসমেন্ট 2-তে কিন্তু 25টা ল্যাব আছে। এই যে সুন্দর ক্যাম্পাস আর চমৎকার শিল্পশৈলীতে তৈরি প্রকৃতি আর উদ্ভাবনের এক মিশ্রণ, এটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজকের এই ক্যাম্পাস দেখে হয়তো ভাবতে পারেন, শুরু থেকে কি এমন ছিল এই ক্যাম্পাস, এবং কিভাবে এক স্বপ্ন ধীরে ধীরে পরিণত হলো বাংলাদেশের অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠানে। 22 বছর শেষে 23 বছরে পদার্পণ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির। এই বিশ্ববিদ্যালয়ের সবচাইতে বড় যে আকর্ষণ সেটি হচ্ছে তার গ্রিন ক্যাম্পাস। একটা সময় যে অঞ্চলটি ছিল পুরোপুরি লাল মাটিতে ঘেরা, তা এখন হয়ে গেছে ড্যাফোডিল স্মার্ট সিটি। কিভাবে এই রূপান্তর হলো সেই গল্পই থাকছে নেপথ্যের গল্পে। শুনবো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খান স্যারের কাছ থেকে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, প্রথমে আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 22 বছর শেষ করে 23 বছরে পদার্পণ, এবং অবশ্যই আমাদের শিক্ষার্থী সহ শুভাকাঙ্ক্ষী সবাই আসলে এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে, যে আসলে ড্যাফোডিলের এই যে উদযাপন, এই যে উল্লাস, এই দিনটি দেখার জন্য সবাই আসলে বসে থাকে। আপনার কি আসলে কেমন ফিল হয় যখন প্রথম ড্যাফোডিলের সেই প্রতিষ্ঠা বার্ষিকী আর আজকে 23 বছর, এই জিনিসটা 23টা বছর পার করে ফেলছেন একটা স্বপ্ন নিয়ে, এবং সেই স্বপ্নটা আজকে দেখতেছেন চোখের সামনে, এত স্টুডেন্ট উল্লাস করতেছে, তাদের জীবিকা, অনেকের জীবিকা, এটা কি আপনাকে নতুন করে কিছু ভাবায় কিনা স্যার? না, প্রথম তো অফকোর্স এটার জন্য আল্লাহর পাশে শুকরিয়া আদায় করতেই হবে। এবং দ্বিতীয় যেটা হলো যে আগে আমাদের ফাউন্ডেশন ডেগুলো কিন্তু উদযাপন করা হয়তো খুব কালারফুলি, মানে যেটা আমরা বলি যে অনেক নাম করা ব্যান্ড সঙ্গীতকে আমরা নিয়ে আসতাম, বিভিন্ন রকমের উচ্ছ্বাস প্রকাশ করে কিন্তু আমরা ফাউন্ডেশন ডেগুলি পালন করে আসছি। কিন্তু গত 5 থেকে 6 বছর যাবৎ কিন্তু আমরা এটা ভিন্ন প্যাটার্নে পালন করছি। কারণ আমরা যদি সারা জীবন শুধু উচ্ছ্বাসই করি, ব্যান্ড সঙ্গীতকে দিয়েই যদি আমরা সেলিব্রেট করি, তাহলে কিন্তু আলটিমেট কিন্তু আমার রেজাল্টটা আইডেন্টিফাই করতে পারবো না। কারণ এখানে আমার একটা ব্যক্তিগতভাবে একটা টার্গেট ছিল যে আমাদের মূল যারা ছাত্র, তারা বাজারে ভালো অবস্থানে আসছে কিনা, তারা ভালো জব পাচ্ছে কিনা, তারা ভালো উদ্যোক্তা হতে পারছে কিনা, তারা অন্যদের জন্য জব ক্রিয়েট করতে পারছে কিনা। কারণ ওই সেলিব্রেশনটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি। এবং আমরা আশা করি আগামী ফাউন্ডেশন ডেগুলোতে কিন্তু আমি একটু ভেরিয়েশন আনতে চাই। সেটা হলো আমাদের এই সাকসেসফুল যারা যারা সমাজে আজকে রিয়েলি কন্ট্রিবিউট করছে, তাদেরকে নিয়ে এসে আমরা সবার সামনে তুলে ধরতে চাই। এবং আমি মনে করি যে আমাদের টিমও হয়তো আগামীতে এইভাবেই কাজ করবে। কিন্তু এটার জন্য আমাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হয়েছে। তার কারণ হচ্ছে আমাদের বয়স কিন্তু খুব বেশি না। 22 বছর হলো এখানে, কিন্তু আমাদের মনে রাখতে হবে প্রায় 15 বছর কিন্তু আমরা একটা প্রতিকূল পরিস্থিতির মাঝে অগ্রসর হয়েছি। কেননা আমরা ঢাকা যে ক্যাম্পাসে আমরা প্রভাব বিস্তার করেছিলাম, সেখানে কিন্তু আমাদেরকে থাকতে দেওয়া হয়নি। আমাদের কিন্তু অলমোস্ট বলা যায় যে কিছুটা জোর করেই কিন্তু আমাদেরকে ঢাকা, আমাদের যেটা মূল ক্যাম্পাস যেখানে আমরা রীতিমতো প্রসারিত হয়েছে, সেটা কিন্তু আমরা থাকতে পারি নাই। তো যেই কারণে হচ্ছে কি যে আমাদের এই একটা ক্যাম্পাস সুন্দর করে গোছাতে কিন্তু সময় লেগেছে। এখনো কিন্তু আমরা মনে করি যে আমাদের ক্যাম্পাস যে পরিপূর্ণভাবে গোছানো হয়েছে তাও কিন্তু না। তো বাট এগেইন আমি মনে করি যে আমরা হয়তোবা খুব দ্রুতই হয়তো আগামী 1-2 বছরের ভিতরেই কিন্তু আমরা আমাদের ফাউন্ডেশন ডেটা সেলিব্রেট করব আমাদের সাকসেসকে নিয়ে। কারণ আমি আবারও রিপিট করছি যে একটা মানুষ যেমন তার সন্তানকে বড় করে কিন্তু সে তার ভবিষ্যৎটাকে টার্গেট করি, এবং তার সফলতাটাই কিন্তু বাবা-মা কিন্তু সাকসেস হিসাবে নেয়। যে আমার ছেলে আজকে ওই জায়গায় আছে, ওখানে আছে। ঠিক আমাদের ফাউন্ডেশন ডেটাও কিন্তু সফলতাটা ওই জায়গায়। যে আমরা আলটিমেটলি কি কন্ট্রিবিউট করতে পারছি সমাজে। আমরা কতটুকু স্কলারশিপ দিতে পারছি, কতটুকু আর্থিক অসচ্ছল যারা তাদেরকে আমরা কতটুকু প্রোভাইড করতে পারছি, মেরিটোরিয়াস ছাত্রছাত্রীদেরকে কতটুকু প্রোভাইড করতে পারছি। এই স্ট্যাটিস্টিক্সটা কিন্তু এখনো জনগণ জানে না। আমি আশা করছি যে এইবার ফাউন্ডেশন ডেতে আমরা সেই স্ট্যাটিস্টিক্সটা তুলে ধরার চেষ্টা করবো, যাতে সত্যিকার অর্থেই মানুষ জানতে পারে যে না, এই প্রতিষ্ঠান সমাজে কি অবদানটুকু রেখে যাচ্ছে। একইভাবে
আমরা যখন এই ক্যাম্পাসে আসি তখন কিন্তু লাল মাটি, অনেকেই হয়তো আমাকে নিয়েও কৌতুক করেছে হুম, হুম, যে এখানে একটা ক্যাম্পাস কিভাবে হবে, তাই না? হুম, হুম, কিন্তু সেই কৌতুকটাকে আমরা কিন্তু পাত্তা না দিয়ে, যেটাকে আমরা বলি আমল না দিয়ে, আমরা কিন্তু একটা চমৎকার ক্যাম্পাস উপহার দিয়েছি, যেখানে আমরা এখন বলছি ড্যাফোডিল স্মার্ট সিটি। হুম, এখানে হুম, শুধু ইউনিভার্সিটি ক্যাম্পাস না, এখানে কিন্তু আরো অনেকগুলো কিন্তু আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু এখানে আমরা স্থাপন করেছি, যেগুলো ব্যাকএন্ড থেকে বিশ্ববিদ্যালয়কে সাপোর্ট দিতে পারে। আমরা এখানে কিন্তু ফুল টাইম ডক্টর ফেসিলিটি করেছি, হুম, হুম, একটা মেডিকেল সেন্টার করেছি, আমরা একটা ফুড কোম্পানি আমার ফুড এখানে আমরা এস্টাবলিশ করেছি। আমরা আরো অনেকগুলো প্রক্রিয়া কিন্তু এখানে আমরা ভিতরে মানে সম্ভবত ১২ থেকে ১৩টা প্রতিষ্ঠান আমাদের কাজ করছে, যেগুলো অনবরত ছাত্রছাত্রীদেরকে সহযোগিতা দিয়ে যাচ্ছে। হুম, হুম। আমাদেরই একটা সিস্টার কনসার্ন ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল, তার মাধ্যমে আমরা ছাত্রদেরকে হল ফেসিলিটি গুলো আমরা ব্যাংক থেকে ঋণ নিয়ে আমরা সাপোর্ট দিচ্ছি। এবং যেই কারণে হচ্ছে কি একটা চমৎকার ইকোসিস্টেম আমরা ডেভেলপ করতে সক্ষম হয়েছি, যাতে করে কোনোভাবেই ছাত্রছাত্রীদেরকে বাইরে যেতে না হয়। হুম, হুম, আমরা এখানে থেকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছি, হেলথ সাপোর্ট দিচ্ছি, কেনাকাটার সাপোর্ট দিচ্ছি, সুন্দর খেলাধুলার পরিবেশ দিচ্ছি। তো এই জায়গাটাতে আরো কত বেটার করা যায়। হুম, হুম, মানে আমি যেটা মনে করি যে মানুষ কিন্তু পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছে, যে আল্লাহ বলেছি যে মানুষকে পৃথিবীতে পাঠানোর পিছনে উদ্দেশ্যই হচ্ছে মানুষ অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করবে। হুম, হুম, কারণ আল্লাহ তো বলেছেই যে বেহেশত রেখেছে আরাম করার জন্য, তাই না? তো আমার কাছে যেটা মনে হয় যে আমরা অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করছি। বরং আমরা কিন্তু অনেক সময় দেখি যে বিভিন্ন মিডিয়াতে রং ইনফরমেশন দিয়ে কিন্তু আমাদেরকেও কিন্তু বিভ্রান্ত করা হয়। তো এই জায়গাগুলোতে আমি বলব যে একটা ভালো উদ্যোগ নিয়ে যেহেতু আমরা প্রসিড হচ্ছি, আমাদের সাথে যারা কাজ করি, আমাদের ছাত্রছাত্রী, আমাদের যারা কর্মকর্তা, আমাদের যারা শিক্ষক, শিক্ষিকা, আমাদের যারা অভিভাবক, তারা এটলিস্ট জানে যে আমরা কি করছি। তাই না? তো আমরা তারা কিন্তু একটা যেটাকে বলা হয় টেস্টিমোনিয়াল। তো আমার এই জায়গাটাতে মনে হয় যে কিছুটা হলেও আমরা মনে হয় যে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে একটা জাস্ট একটা নজির স্থাপন করার জন্য, যে না ইচ্ছা করলেও কিন্তু একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভালো মানের শিক্ষা দিতে পারে। হুম, হুম, এবং প্রতিনিয়ত কিন্তু আমরা কোর্স কারিকুলামগুলো আপডেট করছি এবং আরো আপডেট করতে হবে। কারণ আমার ব্যক্তিগত স্বপ্ন তখনই সাকসেসফুল হবে, যেটা আমি সবসময় বলি, যেদিন দেখব যে আমাদের ছাত্রছাত্রীদেরকে অ্যাডভান্স বুকিং দিচ্ছে যে তুমি কবে পাস করবা? তুমি পাস করে এসে আমার কোম্পানিতে এই পজিশনে তুমি জয়েন করবা। সেদিন আমি মনে করি যে ইয়েস, এটা হবে আমার সত্যিকার অর্থে সফলতা। তার কারণ হচ্ছে আমার সুন্দর বিল্ডিং করলাম, আমি সুন্দর সেটআপ করলাম, আমি ভালো, ভালো সেলারি দিলাম, ছাত্রদের কাছ থেকে অনেক বেশি টিউশন ফি নিলাম। কিন্তু আল্টিমেটলি আমার ছাত্রদেরকে রিক্রুট করার জন্য কিন্তু বাজার থেকে কিন্তু অ্যাডভান্স বুকিং না আসার অর্থ হলো যে আমি ভালো প্রোডাক্ট বা যেটাকে আমরা বলি আউটপুট আমি বাজারে দিতে পারছি না। তো সব মিলিয়েই কিন্তু আবার একটা কথা কিন্তু মানতেই হবে। যেমনিভাবে আমি যখন ছোট ছিলাম, হুম, হুম। তখন আমি তো হাঁটি, হাঁটি পা করে হেঁটেছি, তাই না? তখন কিন্তু আমি চাইলেও কিন্তু অনেক কিছু লোড নিতে পারতাম না। আমার সামনে কিন্তু তখন সম্ভব ছিল না। তো মানুষ কিন্তু পর্যায়ক্রমিকভাবে কিন্তু লোডটা নেয়। তো সেখানেও আমার কাছে মনে হয় যে ২২ বছর পার হয়ে আমরা আজকে একটা ভালো অবস্থানে এসে পৌঁছেছি। আমার বিশ্বাস যে আর অল্প কয়েক বছর ভিতরে যদি আল্লাহ পাক আমাকে বা আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমাদের সত্যিকার অর্থেই যে আমরা যেই পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছি সেটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমার বিশ্বাস যে সেদিন আমরা মনে করব যে হ্যাঁ, এখন আমরা একটা বিশ্ববিদ্যালয় হিসেবে সফলতা দাবি করতে পারি। কারণ আমাদের ছাত্রছাত্রীরা রিক্রুট করার জন্য ইন্ডাস্ট্রি কিন্তু বসে থাকছে, অ্যাডভান্স বুকিং দিচ্ছে এবং কোনো ছাত্রছাত্রী বেকার নাই। আমি আসলে মোটামুটি আপনার কথায় আ মোটামুটি পরিষ্কার যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আপনি যে স্বপ্নটা নিয়ে আসলে এটার প্রতিষ্ঠা করেছিলেন, সেই স্বপ্নটা সম্পর্কে মোটামুটি আমি এবং আমার দর্শকরা নিশ্চয়ই এতক্ষণে পরিষ্কার। তবুও আমি একটু জানতে চাই স্যার সম্পর্ক ২ টা প্রশ্ন। ৯০ এর দশকে যখন সবুর খান স্যার ১ম উদ্যোক্তা হিসেবে নিজের আত্মপ্রকাশ করেন, সেই স্বপ্ন এবং আজকে আপনি যে পজিশনে দাঁড়িয়ে আছেন, দেখলে কি কখনো পেছনে ফিরে যেতে ইচ্ছে করে কিনা যে, "না, এতটা স্ট্রাগল এর রাস্তা আমি পার হয়ে আসছি। আরো কত দূর যাওয়া বাকি।" ভীষণ মানে আমরা সাধারণত জেনে থাকি যে, আপনি ভিশনারি একজন লিডার। আপনার সেই ভিশনটা কতটুকু আসলে পূরণ হয়েছে? ওয়েল এটা অনেক সময় মাঝে মধ্যে মনে হয় যে যখন আমি ১ম শুরু করি ১৯৯০ তে তখন কিন্তু আমি খুব এনকারেজ পেতাম। হুম, হুম। তখন প্রত্যেকটা সেক্টর যেহেতু বয়স কম ছিল, বিশ্ববিদ্যালয়তে পাশ করে বের হয়ে আসছি। প্রতিটা সেক্টরেই কিন্তু আমাকে অ্যাপ্রিশিয়েট করত। হুম, হুম। এবং আমার মনে আছে ১৯৯৬ তে তখন দৈনিক ইত্তেফাকের ১ম পেইজে একটা হুম, লিড নিউজ ছিল নাজিমুদ্দিন মোস্তান প্রয়াত। আল্লাহ তাকে বেহেশতবাসী করুক। এবং তার একটা মানে নিউজ ছিল দৈনিক ইত্তেফাকে যে ড্যাফোডিল ইজ দ্য ভয়েস অফ ইয়াং জেনারেশন। চমৎকার। তো সেই দিনের সেই স্মৃতিটা আমার মনে আছে। সেদিন সবার কাছ থেকে আমি খুব অ্যাপ্রিশিয়েট পেতাম। হুম, আমরা যদি বলি যে আমাদের বিখ্যাত বিজ্ঞানী আমাদের শরফুদ্দিন আল মুতি, উনিও হুম, প্রয়াত। হুম, হুম, উনারা কিন্তু আর রুকনউদ্দিন খান দাদাভাই, হুম, উনারা সবাই কিন্তু আমার প্রতিষ্ঠানগুলোতে আসতো। আমাকে অলওয়েজ তারা খুব এনকারেজ করত। কিন্তু আজকের এই অলমোস্ট ৩৪ বছর পার করার পর ওই জায়গাটাতে আমার খুব মাঝে মধ্যে হয়তো পিছনে যাওয়াটাকে মনে হয় যে ওইটাই মনে হয় ভালো ছিল। যে এখন কিন্তু আমাকে প্রতিনিয়ত সমালোচনা শুনতে হয়। হুম, আমাকে প্রত্যেকটা জায়গায় কিন্তু না জেনে, না শুনে এমন কিছু বিভ্রান্তিকর তথ্য মাঝে মধ্যে আমার চোখের সামনে আসে,
যেগুলো আমাকেই বিশ্বাস করতে কষ্ট হয়, যেগুলো কারা করে, কেন করে। তো এই জায়গায় আবার এটাও বুঝি যে আমি আমার প্রফেট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আমি একজন আদর্শ, হুম, মানে আমি যার আদর্শকে সবসময় ধারণ করি। আমি জানি যে আমার নবীজির জীবদ্দশায় কিন্তু তাকে অনেক রকমের কিন্তু কটু কথা শুনতে হয়েছে, হুম, অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে, তাকে অনেক প্রতিবন্ধকতা সহ্য। তখন আবার মনে হয় যে না, এটা তো পার্ট অফ মাই লাইফ। সো তখন আবার কিন্তু আমি আবার কিছুটা আশ্বস্ত হই যে না, আমি যদি সত্যের পথে থাকি, কারণ যেমন হয়তো আমি গত পরশুই আমি একজন বিখ্যাত দার্শনিকের একটা বক্তব্য, আমার খুব ভালো লেগেছে বক্তব্যটা। হুম, উনি বলেছিলেন যে আগামীতে হয়তো দেখা যাবে যে জেলখানাতে যারা কয়েদি, হুম, তাদের 100% হলো যারা সভ্যতার পক্ষে কথা বলে, যারা সত্যের পক্ষে কথা বলে। আর অসত্য আর অসভ্য লোকগুলি হয়তো একসময় জেলখানায় যাবে না। তো আমি জানি না উনি কেন এই কথাটা বলেছে, বাট হুম, ওনার উক্তিটার পিছনে নিশ্চয়ই কোনো যুক্তি ছিল। হুম, তো বাট এগেইন আমি এটাও বলব যে সব জায়গায় প্রতিবন্ধকতা থাকবে। কারণ আমার মনে হয় চ্যালেঞ্জ ছাড়া পৃথিবীর কোনো কিছুই কিন্তু অর্জিত হয়নি। সেটা আমি যদি অতীত ইতিহাসে যাই, যারা পৃথিবী ১ম যদি আমি বলি পৃথিবীর মানব-মানবী, হুম, মানে অ্যাডামস অ্যান্ড ইভ বা হাওয়া আমরা যাই বলি, তাদেরকে কিন্তু আকাশ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। বেহেশত থেকে ফেলে দেওয়া হয়েছিল। হুম, হুম। তাদেরকে কিন্তু হাজারো প্রতিকূলতা, তারা কিন্তু আবাস ছিল না। তাদের কাপড়-চোপড় ছিল না। অনেক কিছুই কিন্তু তারা তখন ওইভাবে পায়নি। বা সবকিছু মোকাবেলা করেই কিন্তু পৃথিবীতে তারা বাসস্থানটাকে নিজের মতো করে উপযোগী করে গড়ে তুলেছে। ওই জায়গায় এসে কাছে মনে হয় যে না, অতীতকে নিয়ে আসলে আলোচনা না করে অতীত থেকে শিক্ষা গ্রহণ করাটাই বেটার। আমি আসলে মন্ত্রমুগ্ধের মতো আপনার আলোচনাটা শুনছিলাম এবং এছাড়াও আমি বিভিন্ন ধরনের আলোচনা মহলে বা আলোচনা মঞ্চে আসলে আপনার কথা শুনছিলাম, যেখানে আপনি বলছিলেন যে একজন উদ্যোক্তার ১ম এ হতে হবে রিস্ক টেকার। তাকে রিস্ক নেয়া জানতে হবে। আ যখন ৯০ দশকে সবুর খান স্যার উদ্যোক্তা হিসেবে আসলেন, তারপর ২০০২ সালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এছাড়া এর আগে ডিআইআইটি, এছাড়া বিভিন্ন কনসার্ন আছে আপনার। কিন্তু আমার কাছে সবচাইতে জানার বা আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের কাছে জানার আগ্রহ জাগে ওই ধানমন্ডি ক্যাম্পাস থেকে যখন আপনি চিন্তা করেছেন আশুলিয়া এই বিরুলিয়ার মতো অঞ্চলে লালমাটিতে একটা শিক্ষা নগরীর মতো ড্যাফোডিল স্মার্ট সিটি প্রতিষ্ঠা করবেন। এটাকে কি শুধুমাত্র রিস্ক টেকার একজন সবুর খান স্যারের প্রতিচ্ছবি হবে, নাকি পেছনে আরো বড় ভিশনারি ছিল? বিকজ আমরা দেখছি দিনকে দিন ওয়েল এটা আরো এইটা ডেভেলপ আমি হচ্ছে। একটা কথা বলব যে আমি সবসময় উদ্যোক্তাতে এনকারেজ করি। এটা নিয়েও হয়তো অনেকে অনেক কথা বলে। কিন্তু আমি উদ্যোক্তাকে এনকারেজ করার পিছনে মূল কারণটাই হচ্ছে একজন মানুষ যদি উদ্যোক্তা মানসিকতা হয়। কারণ entrepreneurial মাইন্ডসেট যেটাকে আমি বলি। entrepreneurial মাইন্ডসেট হইলে কিন্তু সে উদ্যোক্তা না হইলেও কিন্তু সে সাকসেসফুল। সে কিন্তু যেকোনো জায়গায়, আমি যদি বলি সে একটা দারোয়ানের চাকরিও যদি করে, সে কিন্তু সেরা দারোয়ান হবে। সে যেই জায়গায় কিন্তু তার উদ্যোক্তা মানসিকতাটা থাকবে। তো উদ্যোক্তা মানসিকতার কিন্তু একটা বড় জিনিসটা কি হচ্ছে? যেটাকে আমি সবসময় বলি, আমরা কি করি? আমরা কিন্তু বলি যে আমি ট্রেনিং করব, আমি পরিকল্পনা গ্রহণ করব, আমি এটা নিয়ে একটা ব্রেইনস্টর্মিং সেশন করব, এটা নিয়ে আমি একটা মিটিং কন্ডাক্ট করব। আমার উদ্দেশ্যটা কি? আমি এই কাজটা করতে চাই। তার মানে কাজটা হচ্ছে 5%, আমি 95% সময় ব্যয় করছি হচ্ছে প্ল্যানিং, মানে বিভিন্ন রকমের পরিকল্পনা সেটা নিয়ে। হুইচ ইস আই এম অলসো কমপ্লিটলি রিভার্স। আমি কিন্তু 5% সময়কে আমি উল্টো 95% নিয়ে আসছি। আই এম জাস্ট ডু ইট। আমার কোনো একটা কাজ পড়ে গেল, জাস্ট ডু ইট। ইউ টোল্ড মি, ইউ ট্রাই টু টেক মি ইন্টারভিউ, আমি বললাম এখনই চলে আসো। আমি হয়তো এই মুহূর্তে কিন্তু রেডি না। বাট এটা আমি হয়তো আমার জায়গায় হয়তো বা আরেকজন বলতো যে আমি তো এখনো রেডি না। এবং আই ডিড নট আস্ক ইউ যে আপনি আমাকে কি কোয়েশ্চেন করবেন। বিকজ আমি সবসময় মনে করি আমি যা বলবো, যা বলতে চাই তা আমার মন থেকে বলতে চাই, আমি যা জানি। আমি কোনোদিন স্ক্রিপ্ট নিয়ে কথা বলি না। আমি সেটা পছন্দও করি না। এবং একইভাবে আমি যদি বলি আজকে সকালে আমি যখন বাসা থেকে রওনা হই এই প্রোগ্রামের উদ্দেশ্যে, আমার যতগুলো প্রবলেম আমার কানে আসছে বা আমার কাজে আসছে বা আমার নলেজে আসছে, আমি প্রত্যেকটা কিন্তু ইনস্ট্যান্টলি সলভ করে দিয়েছি। কিন্তু এইখানেই কিন্তু আমি মনে করি যে আমি যখন ড্রিমটা দেখেছি দিস ইজ ট্রু, যে আমি নিজেও জানতাম না আমার ক্যাম্পাসটা এত সুন্দর হবে। তাহলে হয়তো অনেকে প্রশ্ন করতে পারে যে আপনি যদি নাই জানতেন তাহলে এই পরিকল্পনাটা কিভাবে হলো? আমি তাহলে উত্তরটা কি দিলাম? আই অলওয়েজ কিপ ইন মাইন্ড entrepreneurial মাইন্ড। জাস্ট ডু ইট। যেমন হয়তো আমি একটা উদাহরণ দিলে খুব ক্লিয়ার হয়ে যাবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে যে গেটটা আছে, এই গেটটা যখন আমি ডিজাইন করে যাকে দিলাম, আমি দেশে ছিলাম না। আমি ২ মাস পরে যখন ক্যাম্পাসে এসে দেখলাম যে গেটটা আমার মনের মতো হয়নি। এটা আমার কাছে মনে হচ্ছে ট্র্যাডিশনাল গেট, দেখলে এটাতে কেউ এক্সেপশনাল মনে করবে না। তখন কিন্তু কাজটা হয়ে গেছে। একতলার ফাউন্ডেশন হয়ে গেছে, ঢালাই হয়ে গেছে। আমি তখন বললাম যে, "এটা ভেঙে ফেলো।" বলল, "না স্যার, এটা অনেক টাকা খরচ হয়ে গেছে।" আমি কি, "লুক, আমি যেভাবে করতে চাই সেটা তো হয়নি।
তাহলে ইউ শুড ফলো মি, জাস্ট ডু ইট। এবং এটা ভেঙে ফেলা হলো। তাহলে ভেঙে ফেলার এই পুরো প্রক্রিয়াটা কিন্তু দেখলো মাত্র গুটি কতক লোক। কিন্তু আজকে যে সুন্দর গেটটা হলো, এটা কিন্তু দেখছে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন। একটা সময় আমি দুনিয়া থেকে চলে যাব, তারা দেখবে, বলবে যে এই গেটটা কিন্তু 2016 সালে বা 15 সালে এখানে প্রতিষ্ঠা হয়েছিল। তার মানে হচ্ছে কি, এই জায়গাটাতে আমি সবসময় যেটা মনে করি, জাস্ট মাই মেন্টালিটি ইজ entrepreneurial মেন্টালিটি। দ্যাট ইজ হোয়াই আই অলওয়েজ লাভ টু সে টু বিকাম এ entrepreneur। এবং সেই জায়গায় আমি আমার বাবাকে সবসময় স্মরণ করি। কারণ আমার বাবা হয়তো জানতও না যে এই আদর্শটাকে আমাকে যদি শেখানোর কারণে হয়তো আমি এটা শিখতে পেরেছি। কারণ আমার বাবাও কিন্তু কোনো একটা অপরচুনিটি হলে জাস্ট ডু ইট। হয়তো ক্লাস 5 এ আমি একটা স্কলারশিপের জন্য ঢাকায় এসে ইন্টারভিউ দিতে হবে। উনি বলল জাস্ট ডু ইট। আমি ক্লাস 5 এ পড়ি। ওই ক্লাস 8 এ আমাকে স্কাউট জাম্পুরে যেতে হলো। উনি শুনল, "বাবা যাও না।" আমি বলছি, "আমি ছোট বাচ্চা, তাতে কি আছে?" তো এই জায়গাটাতেই কিন্তু আমার কাছে মনে হয় যে জাস্ট ডু ইট। হোয়াটএভার হ্যাপেন, ডোন্ট ওয়েট, ডোন্ট থিংক। তোমার মন যদি চায়, ইউ হ্যাভ টু জয়েন। এবং আমি কিন্তু বলব, ওখানেই কিন্তু আমার সাথে কিন্তু তখন আমি অনেক সময় বলি যে 1978 এ ওই জায়গায় কিন্তু একদিন ঘটনাক্রমে আমার দায়িত্ব পড়েছিল তাঁবু পাহারা দেওয়ার। এবং সেই তাঁবু আবার ভিজিট করতে আসছিল আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর উনি এসে দেখলেন একটা ছোট্ট ছেলে তাঁবু পাহারা দিচ্ছে। উনি এসে আমার সাথে হ্যান্ডশেক করে বলে, "তোমাকে দায়িত্ব দিয়েছে পাহারা দেওয়ার, তুমি তো ছোট।" তো এই যে, তার মানে কি? তার মানে হচ্ছে আমি বলব যে এখানে ফার্স্ট ক্রেডিট গোস টু মাই ফাদার who helped me to just make myself as a do it, just do it. সেকেন্ড হচ্ছে আমি অপরচুনিটিটা নেওয়ার কারণেই কিন্তু হয়তোবা আমি ক্লাস 8 এ থাকা অবস্থায় একটা রাষ্ট্রনায়কের সাথে এবং উনি আমার সাথে বসে অনেকক্ষণ কথা বলছে, আমি কি করছি। এবং অনেকেই কিন্তু একটু কৌতূহল হলো যে উনি এতক্ষণ কেন কারণ অন্য তাঁবুগুলোতে সবাই ছিল খুব সিনিয়র। তো এইজন্য আমি সবসময় বলব যে অপরচুনিটি কখন আসবে এটা কিন্তু আমরা কেউ জানি না। তা আমি যদি বলি আমি নিজেও জানতাম না আল্লাহ পাক আমাকে এই অপরচুনিটি এখানে দিবে। তার মানে জাস্ট ডু ইট অ্যান্ড ইউ টু স্টার্ট ইট। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম ফর মেকিং দ্য অনলি দ্য প্ল্যানিং। রেদার ডু ইট অ্যান্ড দেন ট্রাই টু ইমপ্লিমেন্ট ইউর প্ল্যানিং। যদি আপনাকে বলি যে ২০৫০ সালে বাংলাদেশের অর্থনীতির কোন একটা মাইল ফলক বা কোন একটা জিনিস আপনাকে কল্পনা করতে, কোন জিনিসটাকে আপনি ১ম এ হাত দিবেন অর্থনীতির উন্নয়নের জন্য, অর্থনীতির চাকা ঘোরানোর জন্য? আমাদের কিন্তু ২ টা জায়গায় সবচেয়ে বড় দুর্বলতা। একটা হচ্ছে স্কিল। হুম, আমাদের মূল প্রবলেমটা হচ্ছে স্কিল। আমাদের পিপল কিন্তু মেরিটোরিয়াস, কোনো সন্দেহ নাই। দুর্ভাগ্য হলো আমাদের মূল শিক্ষা ব্যবস্থাটাতে কিন্তু স্কিলকে প্রাধান্য দেওয়া হয় না। প্রাধান্য দেওয়া হয় সার্টিফিকেটকে। সো আমি অর্থনৈতিক চালিকা শক্তি যদি মূল জায়গায় বলি, আমি ১ম এই দায়িত্ব বলব যে প্রত্যেকটা লোকের স্কিলকে এনশিওর করা। দ্বিতীয় যেটা হচ্ছে যে আমি স্কিল যদি আমি এনশিওর করতে পারি, তাহলে আমার সুবিধাটা হলো আমার কর্মসংস্থান কিন্তু ১০০% আমার হবে। কর্মসংস্থান ইন অ্যান্ড আউট। হুম, আমি কোথাও কিছু লোককে আমি এখানে কর্মসংস্থান করতে পারবো, কিছু লোককে আমি বাইরে কর্মসংস্থান করতে পারবো। সুতরাং বাংলাদেশের অর্থনৈতিক ইকোনমিতে আমাকে কিন্তু ১ম এই যে কাজটা করতে হবে, প্রত্যেকটা লোককে আমার কিন্তু আল্টিমেটলি কর্মসংস্থানের বন্দোবস্ত করতে হবে, যাতে করে সে তার নিজের পায়ে দাঁড়ায়। এবং আমি যদি এই প্যাটার্নটাকে নিয়ে আসতে পারি যে কেউ যে কর্ম করবে না, সে হচ্ছে সমাজের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। হুম, হুম, তাহলে কিন্তু সমাজে কিন্তু এই আজকের যে বৈষম্য বা সমাজে কিছু লোক কিন্তু কাজ করে, কিছু লোক কাজ করে না। সারাদিন বসে সে অন্যের সমালোচনা করে, করে সে তার জীবনটা পার করে। সে কিন্তু তার জীবনের মূল্যবান সময়টা সে পার করছে। সে কিন্তু জানে না। হুম, হুম, কারণ যেখানে আমি অনেক সময় কিন্তু বলি, একটা ভাঙ্গা ক্যাসেটের মতো আমি কথাটা সবসময় বলি যে আল্লাহ পাক, স্বয়ং আল্লাহ পাক বারবার রিপিট করেছে, মানুষের জীবনে কিন্তু অর্থ নয়, মানুষের জীবনে সবচেয়ে বেশি মূল্য হচ্ছে সময়। হুম। তাহলে আমি যদি সময়টাকে যদি কাজে লাগাতে পারি, স্কিলটাকে কাজে লাগাতে পারি, কর্মক্ষম মানুষগুলোকে তৈরি করতে পারি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আল্লাহ কিন্তু পৃথিবীতে মানুষ একটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু পাঠিয়েছে। চাইলেও আমি কিন্তু সেটা অতিক্রম করতে পারবো, যেটা আল্লাহ খুব রেগে কোরআনে বলছে, চেষ্টা করে দেখো তুমি পারো কিনা। তুমি কখনই অতিক্রম করতে পারবে না। তাহলে এখানে হচ্ছে কি, আল্লাহর কর্মক্ষম সমতাটা খুব অল্প সময় রেখেছে। প্লাস আল্লাহ আরেকটা জায়গায় খুব রেগে গেছে যে কে তোমাকে বলেছে আগামী দিনে তুমি বেঁচে থাকবা, সো আজকের কাজটা আজকেই করো। যদি কালকে করতে চাও বলো, ইনশাআল্লাহ আমাকে যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখে, আমি কালকে কাজটা করব। তার মানে হচ্ছে কি, এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে আমি প্রথম কাজটা করব স্কিল, সেকেন্ড হচ্ছে কর্মসংস্থান। এই দুইটা জায়গা করতে হলে আমার কাছে মনে হয় এই দেশের ইকোনমির সাথে পৃথিবীর কোনো ইকোনমি পারবে না। সম্পূরকভাবে যদি জিজ্ঞেস করি, আপনার যদি সেই সুযোগটা মিলতো, সেরকম একটা অপরচুনিটি যদি আপনি পেতেন যে বাংলাদেশ থেকে বিশেষ কোনো একটা সংস্কৃতি, বিশেষ কোনো কিছু লাইক সেটা রাজনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, সেটা শিক্ষা অঙ্গনে হতে পারে, সেই বিষয়টাকে আপনি দূরে সরিয়ে দিতে চান, সেটাকে বন্ধ করে দিতে চান। এই ধরনের কোনো কাজ, এই ধরনের কোনো একটা প্র্যাকটিস আমরা করে আমার থাকি। কাছে যেটা মনে হয় যে কখনো সুযোগ থাকলে মূল জিনিসটাই হচ্ছে আমরা যেটাকে বলি যে মানে অপরাজনীতি, হুম, হুম, মানে যেটাকে বলি যে
মানে গুড গভর্নেন্স, মানে মানুষকে মানুষ মূল্যায়ন করা, হুম, হুম, কাজের মাধ্যমে মূল্যায়ন করা, হুম, হুম, এই জায়গাটা যদি আমরা এস্টাবলিশ করতে পারি, অন্যগুলোকে বর্তমান যে প্যাটার্নটা আছে এটাকে দূরে সরিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু হয়তো আমি মনে করি যদি আমি কোনোদিন সুযোগ পাই, কারণ যেমন আমরা একটা কথা বলি যে তিনজন আমেরিকান যখন একত্রিত হয় তখন তারা একটা প্রতিষ্ঠান গড়ে তোলে, বলে তারা একটা ব্যাংক তৈরি করে। হুম, আর তিনজন বাংলাদেশি যখন একত্রিত হয় তারা একটা অ্যাসোসিয়েশন করে। আচ্ছা। কেন করে? জাস্ট টু ডিস্ট্রয় দেমসেলফ। এটার মূল কারণটা তারা নিজেদেরকে ডিস্ট্রয় করে। তো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যদি আমি যদি কখনো সুযোগ পাই, হুম, আমি অবশ্যই চেষ্টা করব যে এই জায়গাগুলোকে সম্পূর্ণভাবে দূরে সরিয়ে ফেলতে। কারণ মানুষকে যদি আবারও রিপিট করছি যে এখানে আল্লাহ নিজেও কিন্তু বলেছেন যে আমি কাকে বেহেশত নিব সেটা কিন্তু তোমরা জানো না। তার মানে আল্লাহ কিন্তু এখানে বলে নাই যে কাকে নিবে কাকে নিবে না। এক্সাক্টলি। বাট অফকোর্স আল্লাহ হিন্টস দিয়েছে। হুম, কিন্তু আল্লাহ তার মানে কিন্তু আল্লাহ কিন্তু এখানে একটা ছোট্ট একটা কিন্তু কৌতুক করেছে যে তোমার মনটা যদি ভালো হয়, তুমি যদি আমাকে বিশ্বাস করো, হুম, তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, তোমার মনটা যদি ভালো হয়, তুমি যদি মানুষকে ভালোবাসো, তাহলে আমি কিন্তু তোমাকে হয়তো বিনা বিচারে তোমাকে বেহেশতে নিতে পারি। হুম, হুম, তো ওই জায়গাটাতে আমি বলব যে আমাকে অবশ্যই আমিও কাজ করতে চাই মানুষের জন্য। হুম, আমি কাজ করতে চাই যিনি আমাকে সৃষ্টি করছেন তার সন্তুষ্টির জন্য। হুম, হুম। এবং এর বাইরে যা কিছু আছে সেটা আমি কখনো মূল্যায়ন করতে চাই না। খুবই চমৎকার ব্যাপার স্যার। আমরা একটু ড্যাফোডিলের গল্পটায় আসলে ফিরে আসতে চাই স্যার। লাইক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিংবা ড্যাফোডিল গ্রুপ বাংলাদেশের এত বিশাল একটা জায়গা জুড়ে এখন বিদ্যমান এবং বাংলাদেশের এত এত বিশাল সংখ্যক শিক্ষার্থী আপনার অ্যালামনাই আপনাকে ভালোবাসা দিচ্ছে প্রতি মুহূর্তে। আপনি দেখেছেন কিনা জানি না যে অনেক স্টুডেন্ট ড্যাফোডিলের গল্পে নিজেদের সবসময় ডিফেন্ড করতে যায়। লাইক ড্যাফোডিল নিয়ে কোনো আলোচনা সমালোচনায় তারা নিজেদের ডিফেন্ড করছে। যে এই ক্যাম্পাস আমার, এই ভার্সিটি আমার, এই ঘরটাও আমার। কিন্তু ড্যাফোডিল আমি যতটুকু শুনেছি আপনার কাছে এটা সন্তান তুল্য। সো ওই জায়গাটায় তাদের সাথে যে কানেকশন, তাদের সাথে যখন একসাথে বসা হয় বিভিন্ন সময় অ্যালামনাইদের সাথে, কোনো বিশেষ কোনো বিষয় নিয়ে কি আপনি আলোচনা করেন কিনা কিংবা বিশেষ কোনো স্মৃতি আছে কিনা? ওয়েল আমি মনে হয় একটু ড্যাফোডিলকে যেহেতু আমি ক্যাম্পাসেই বসে কথা বলছি যে প্রথম শিওর হচ্ছে ঠিক যে স্যার। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি যে ড্যাফোডিলের সবগুলো প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠান না। এটা হচ্ছে আমরা সবাই। হুম, হুম, দ্যাট ইজ হোয়াই আমি কিন্তু বলি ড্যাফোডিল পরিবার। কারণ আমি যেটা মনে করি যে আমি কিন্তু একদিন চলে যাব দুনিয়া থেকে। আমি থাকবো না। তাহলে এই প্রতিষ্ঠানগুলির মালিক কিন্তু বাংলাদেশ। এবং এই প্রতিষ্ঠানগুলো চালাবে ড্যাফোডিল পরিবারের সাথে যারা সম্পর্কিত তারাই কিন্তু চালাবে। এবং সেইজন্য কিন্তু আমি ইতিমধ্যে ডিক্লেয়ারও করেছি আমি আমার সম্পদের ১/৩ আমি মানে যেটা যে মানবতার কল্যাণে আমি দান করে যাব। যাতে করে আমার এই প্রতিষ্ঠানগুলি টিকে থাকে। হুম, হুম, তো সেই জায়গাতে আমি বলব যে কিভাবে যেমন আমি হয়তো ক্যাম্পাসের ছবি যদি দেখাই, হুম, যেটা কিন্তু অন্য আর ১০ টা ক্যাম্পাসের মতো আমরা ডেভেলপ করি নাই। আমরা কেন ওপেন রাখার চেষ্টা করেছি? কারণ আমরা চেয়েছি যে আমাদের নতুন প্রজন্ম যারা, হুম, হুম, কারণ আমি যেই সুযোগটুকু পাইনি, নতুন প্রজন্ম যাতে সেই সুযোগটুকু পায়। এখন আমি যদি ক্যাম্পাসের দিকে তাকাই, আমি যদি গ্রিনের দিকে তাকাই, আমি যদি বলি বিল্ডিংটা যখন করবে, তখন কিন্তু এই গাছটা কেটে ফেলার কথা বলা হয়েছিল। হুম, কিন্তু আমি কিন্তু গাছটা কাটতে দেইনি। হুম, হুম। আমি বলছি নো, প্রয়োজনে বিল্ডিংটা ঘুরিয়ে নেওয়া হোক। কিন্তু গাছটা আচ্ছা। কাটা যাবে না। তার কারণ সেই গাছটা আমি চাইলে বিল্ডিং আমি চাইলে আরেক জায়গায় বানাইতে পারবো, কিন্তু গাছটা আমি চাইলে ব্যবহার করতে পারবো না। তার মানে এই হচ্ছে কি একইভাবে আমি যদি ওই দিকের বিল্ডিং এর কথাগুলো বলি, প্রত্যেকটা বিল্ডিং এর কথা বলি, খেলার মাঠ এবং যেভাবে রাখা হয়েছে প্রত্যেকটা জিনিস, একটা সুইমিং পুল, সবগুলা কিন্তু আমাদের মূল উদ্দেশ্যটাই ছিল যে আমরা যাতে এমন একটা পরিবেশ দিতে পারি, কারণ আমি একটা ভালো ক্যারিয়ার ডেভেলপ করার জন্য আমি আমার ছাত্রছাত্রীকে বলবো আমি তাদেরকে ভালো পরিবেশ যদি তাদেরকে না দিতে পারি, যেমন এখন কি হচ্ছে আন্তর্জাতিক মানের পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ের যখন ভিজিটর আসে তারা একটু অবাক হয় যে বাংলাদেশে এই ধরনের একটা বিশ্ববিদ্যালয় ইনফ্রাস্ট্রাকচার এটা আমরা কল্পনা করতে পারি না। হুম, হুম, যেমন আমি জানি না এখানকার 99% ছাত্র জানে না এই বিল্ডিংটার বেসমেন্ট 2 তে কিন্তু 25টা ল্যাব আছে, হুম, 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 যেটা মাটির 2টা ফ্লোরে গিয়ে, এটা 90% ছেলে মেয়ে জানে, একমাত্র ওখানে যারা কাজ করে তারাই জানে। কেন করা হয়েছে? এর পেছনে মূল উদ্দেশ্য হলো ওখানে যাতে কুল ব্রেনে তারা গবেষণা করতে পারে। তার মানে হচ্ছে কি অনেকগুলো জিনিস কিন্তু আমরা এখানে চেষ্টা করেছি স্থাপন করার জন্য, যেগুলো কিন্তু আমাদের এখানকার ছাত্রছাত্রী অনেকেই হয়তো পাশ করে বেরিয়ে যাচ্ছে, তারা জানেও না হুম, হুম, যে এখানে এই ধরনের বেশ কিছু এক্সেপশনাল ফ্যাসিলিটি এখানে আছে। তো যেই কারণে আমরা বলবো যে একইভাবে আমরা যদি বলি ক্যাম্পাসে প্রায় 40টার মতো রেস্টুরেন্ট আছে। হুম, এই 40টা রেস্টুরেন্ট কেন এখানে স্থাপন করা হয়েছে? বিকজ এই 40 জন ছাত্র কিন্তু তারা অন্টারপ্রেনিউরিয়াল মাইন্ডসেট নিয়ে তারা ডেভেলপ হচ্ছে, তাই না? সেই জন্য আমরা বলবো যে এখানে আমরা এমন কিছু অপরচুনিটি তৈরি করেছি, আমরা ক্যাম্পাসে কিন্তু গাড়ি চলাটা আমরা পারতপক্ষে আমরা এনকারেজ করি না। কেন? যাতে তারা পলিউটেড না হয়, যাতে করে তারা যখন নিঃশ্বাস নিবে, যারা যখন ক্যাম্পাসে যাবে তাদের হেলথটা যাতে সেফটি থাকে।
যে কারণে আমরা ক্যাম্পাসের ভিতরে কিন্তু কোনো ইঞ্জিন চালিত মানে আমরা যাই গাড়ি যেগুলো চালাচ্ছি সবগুলো কিন্তু আমাদের যেটাকে আমরা বলি যে গ্রিন এফেক্টিভ মানে গ্রিন কমপ্লায়েন্স। তো সেই কারণে আবার ক্যাম্পাসে আমরা লেক ডেভেলপ করেছি। অথচ এই লেকটা একটা সময় ছিল যেটা গার্বেজ, কেমিক্যালের সমস্ত খারাপ উপাদানগুলো কিন্তু এই লেকে দিয়ে আসতো, দুর্গন্ধের কারণে কেউ যেতে পারতো না। কিন্তু সেখানে আমরা সরকারের সহযোগিতা চেয়ে পাইনি। বাট ওই যে একটা কথা বলছি যে ডু ইট, আমরা আমাদের লোকদের লেট স্টার্ট ইট, আমরা নিজেরাই ডিগিং করি এটাকে আমরা একটা বিউটিফুল লেক হিসেবে আমরা এখন কিন্তু একটা ওয়ান অফ দ্য বেস্ট বিউটিফুল লেক আমি বলবো যে ইন দ্য কান্ট্রি। তো এই জায়গাটাতে আমরা যেটা বারবারই বলবি যে ড্যাফোডিল ফ্যামিলিতে সম্পর্কিত সব কিছুই কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের লোকদের, আমাদের ফ্যামিলি মেম্বার যারা কাজ করছে আমার সাথে আমার টিমে, তাদের অবদান কিন্তু আমি অস্বীকার করতে পারি না। কারণ আমি হয়তো স্ট্র্যাটেজি করি, ভিশন দেখি, কিন্তু ইমপ্লিমেন্টটা কিন্তু তারা করে, পরিশ্রমটা তারা করে। যেমন হয়তো আজকে একটা প্রোগ্রাম হচ্ছে, এখন এই প্রোগ্রামে কি হচ্ছে না হচ্ছে আমি তেমন কিছুই জানি না, আমিও কিন্তু মাঝে মনে আমি নিজেও কিন্তু অতিথি। কিন্তু এখন এই ভিশনটা যখন আমি তাদেরকে দিয়েছিলাম তারা তো সেটা বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছে। তার মানে ক্রেডিট গোজ টু দ্যাম, আলটিমেট ক্রেডিট গোজ টু দ্যাম। আবার একটা কথা এটাও মাথায় রাখতে হবে যে আল্লাহ পাক কিন্তু বারবার বলছে যে মানুষের রিজিকের দায়িত্ব কিন্তু আল্লাহ। তাহলে কিন্তু এদের রিজিক যে এখান থেকে হচ্ছে এটা দায়িত্ব তো আল্লাহ। তার মানে প্রতিষ্ঠানটা রিয়েল মালিক কিন্তু আমি না, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে রিয়েল মালিক কিন্তু হচ্ছে আল্লাহ পাক। সুতরাং এখানে এই প্রতিষ্ঠানটা যদি আরো বড় হয়, উপকৃত হচ্ছে কি বাংলাদেশের জনগণ, তাই না? এবং একইভাবে প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের সবার। স্যার, আমরা যদি আসলে জানতে চাই যে আসলে আমাদের শিক্ষার্থীরা যারা এই 23তম ফাউন্ডেশন ডে উদযাপন করতে যাচ্ছে, তারা ডক্টর মোহাম্মদ সবুর খান স্যারের কাছ থেকে একটা মেসেজ চায়, ছোট্ট করে যদি কিছু বলেন। আমার একটাই মেসেজ ছাত্রদের প্রতি, জাস্ট ডু ইট। তোমরা অপেক্ষা করো না যে আমি কালকে করব, কাজটা ফেলে রেখো না, তোমরা জাস্ট কাজটা শুরু করে দাও। তোমরা যদি জাস্ট ডু ইট কাজটা শুরু করে দাও, তোমরা দেখবা এমন অবিশ্বাস্য অনেক কিছুই তোমরা করে ফেলতে পারবে যেটা তোমরাও কখনো কল্পনা করতে পারবে না। কারণ সবসময় আমি যেটা সবসময় বলি, আমাকে, তোমাকে, তোমাদেরকে সবাইকে কিন্তু সৃষ্টি করেছে আল্লাহ পাক। সুতরাং আমাদের ভিতরে যে অর্গানগুলো আছে, আমাদের যে ব্রেইন, আমাদের যে রক্ত প্রবাহ, সব কিছু কিন্তু আলটিমেটলি কন্ট্রোল বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমরা যখন কাজটা শুরু করে দিব, বরকত, সাপোর্ট সব কিন্তু অটোমেটিকলি সেখান থেকে আসবে। আমরা জানি না কিভাবে হবে। মানুষ অনেক সময় বলে একটা মৃতপ্রায় লোক হঠাৎ করে সে জেগে উঠেছে। কেন জেগে উঠেছে? কারণ বিকজ তার তো মনে হয়েছে যে আমাকে জেগে উঠতে হবে, আমাকে বাঁচতে হবে, আমাকে কিছু করতে হবে। তখন কিন্তু দেখা গেল একটা মৃতপ্রায় লোক সে কিন্তু হঠাৎ করে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে। তার মানে তার ভিতরের যে শক্তিটা, সেই শক্তিটা কিন্তু হঠাৎ করেই সে গেইন করেছে। তো যেই জন্য আমি এই ফাউন্ডেশন ডেতে আমাদের ছাত্রছাত্রীদের কাছে আমার বিনীত অনুরোধ যে তোমরা উদ্যোক্তা মানসিকতা হও, ডুয়ার্স মানসিকতা হও, শুরু করে দাও। কালকে করবে এটা বলো না, কারণ এটাতে আনন্দ পাবা, বেঁচে থাকার অনুপ্রেরণা পাবা, সমাজে কন্ট্রিবিউট করতে পারবা। মনে রাখবা সমালোচনা কিন্তু তোমাদের পিছু কখনোই ছাড়বে না, কিন্তু ওটা কখনোই মাথায় রাখবে না। এটা ইজ পার্ট অফ দ্য লাইফ। রাস্তায় যেমন গাড়ি চলতে গেলে অ্যাক্সিডেন্ট হবেই, কারণ সব কিছুই যেহেতু আমাদের সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণ করে। অবশ্যই আমি মনে করি যে আল্লাহ পাক সব কিছুই কিন্তু মানুষের ভালোর জন্যই করে থাকে। সো আমার লাস্ট মেসেজ আবারও, জাস্ট ডু ইট।